পাকিস্তানেও নির্বাচন হয়েছে, বাংলাদেশেও নির্বাচন হয়েছে। পাকিস্তানি নির্বাচন কিন্তু বিচার বিভাগ দ্বারা নিয়ন্ত্রিত হয়নি, সেখানে নির্বাচন কমিশন কিন্তু নিরপেক্ষ ভূমিকা পালন করেছে এবং তারা কিন্তু স্বাধীনভাবে তাদের কাজ করতে পেরেছে বলেই আজকে ইমরান সাহেব আবার কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসছে। এখন দেখেন বাংলাদেশের, আমি তো বললাম আমার আগের বক্তব্যে যে টোটাল নির্বাচনী যে সিস্টেমটা, এই সিস্টেমের মধ্যে যে স্টেক হোল্ডার, নির্বাচন কমিশন বলেন, বিচার বিভাগ বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, আমলা বলেন, প্রশাসন বলেন, সমস্ত কিছু একদম দলীয়করণ করে ফেলা হয়েছে। নট অনলি দলীয়করণ, এখন দলীয় ক্যাডারে পরিণত করে ফেলেছে। এখন বিচার বিভাগের বিচারপতির এক আঙুলের ইশারায় নড়তে হচ্ছে। আজকে দাদা খুব সুন্দর করে বললেন, দেখেন দাদার কথাই কিন্তু সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে যে প্রধানমন্ত্রীর ইচ্ছাতে আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হয়ে গৃহান্তরীণ হয়ে আছেন। তাহলে আমার বিচার বিভাগের কাজটা কি? যেখানে নির্বাহী বিভাগের ইচ্ছাতেই সব কিছু করতে হয়, তাহলে তো আমার বিচার বিভাগ যে একটা স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, তার সাংবিধানিক অধিকারটা কোথায় সে অ্যাপ্লাই করতে পারলো, কিংবা সেটার সততাটা কোথায় থাকলো, সেখানে তো প্রশ্ন, তো দাদার প্রশ্নে চলে আসি। তিনি বললেন যে নির্বাচন আপনার বর্জন কিংবা নির্বাচনের যে পরিবেশটা তো নষ্ট হয়েছে আমাদের কারণে, নির্বাচনের পরিবেশটা যে নষ্ট হয়েছে তিনি কিন্তু সেটা স্বীকার করে নিলেন। এটা আমাদের কারণে না, দাদারা তো আসলে এখনো তো ক্ষমতার খুব কাছাকাছি, তাই তিনি বাস্তবতাটাকে উপলব্ধি করতে পারছে না। বাস্তবতা যে কতটা নির্মম হতে পারে তিনিও হয়তো বুঝতে পারবেন, কারণ আমি চাই না যে বাংলাদেশ, আমরা চাই না যে বাংলাদেশে আবারও কোনো করুণ পরিণতির আবির্ভাব ঘটুক। কারণ ৭৩-এর ভোট ডাকাতি, সেই ভোট ডাকাতির রেওয়াজ কিন্তু এখনো চলছে। তখন করেছিলেন পিতা, এখন করছেন কন্যা। হ্যাঁ, ওনার জাতির কন্যা এখন করছেন, এটা চলমান প্রক্রিয়ার মধ্যেই আছে। এবং সবচেয়ে বড় কথা যে ১৪ সালে যে নির্বাচনে যিনি আপনার ৮৬ সালে নির্বাচনে বলেছেন যে আগের দিনে যে এই নির্বাচনে যারা যাবে তারা হবেন জাতীয় বেঈমান, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ যে জাতীয় বেঈমানকে সে প্রমাণ করে দিয়েছে। ১৪ সালে নির্বাচনে বলেছে নিয়ম রক্ষা নির্বাচন, এবং পরবর্তীতে খুব তাড়াতাড়ি আরেকটা নির্বাচন দেওয়া হবে, সেটা তিনি করেন নাই। তো যার সাথে জনগণ জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যার মধ্যে থাকে না, যে বাংলাদেশের নিজেকে নেত্রী হিসেবে দাবি করেন কিংবা রাজনৈতিক নেতা হিসেবে দাবি করেন, সেই নেতা যখন দ্বৈত রূপ বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার, সেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিসের সাথে তার সাথে কথা বলতে যাবেন? সেখানে আপোষের তো কোনো কথা নাই। আপোষ, তিনি তো তার সন্তানকে বিসর্জন দিয়েছেন, জনগণকে আলিঙ্গন করেছেন। এর থেকে বড় ত্যাগ আর কি থাকতে পারে একজন মা হিসেবে? সেটা তো তিনি করেছেন। এই যে আপনি দেখেন ৭৩, আপনার আজকে ৮৭তম বয়সে তিনি এখনো নির্যাতন ভোগ করে যাচ্ছেন। কেন? বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য। তিনি কিন্তু যদি আতাত করতেন, সমঝোতা করতেন, তিনি কিন্তু অনেক ভালো থাকতে পারতেন। তিনি সেটা করেননি, কারণ তিনি বিশ্বাস করেন আজকে আমার এই জীবন হয়েছে, আমি আজকে খালেদা জিয়া হয়েছি এই বাংলাদেশের জনগণের কারণে, তাদের ভালোবাসার কারণে। আজকে তিনি, দাদা বলতে পারে যে তার নেত্রীর একক নেতৃত্ব, এবং তিনি আমেরিকাকে ভয় পান না, কিন্তু তিনি ভারতের কাছে নতজানু হয়ে যান, কারণ স্বার্থের জন্য। কারণ তিনি কিন্তু বারবার করে বলছেন আমি ভারতকে এমন কিছু দিয়েছি, এত দিয়েছে, ভারত কখনো ভুলে যেতে পারবে না। তো বাংলাদেশে কি কত স্বার্থ বিসর্জন দিয়ে দিলে যে তোমাকে ক্ষমতায় রাখতে হবে, কিংবা তোমাকেই বারবার করে বলতে হবে ভারতের উচিত হবে আওয়ামী লীগকে তার স্বার্থে ক্ষমতায় রাখা। এখন আমেরিকার বিষয়টা কি দেখেন, আমেরিকা তো একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তারা বাংলাদেশ বলেন, পৃথিবীর প্রত্যেকটা দেশের যে গণতান্ত্রিক রাষ্ট্রগুলো আছে, তারা চায় যে তাদের গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। আমেরিকা তো কখনো বলে নাই যে তোমরা তোমাদের গণতান্ত্রিক চর্চা করো, আমরা বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবো, বলেনি তো। আপনারা কখনো স্টেটমেন্টে পেয়েছেন? এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে
ভারত কথা বলছে সরাসরি, এবং যেখানে আপনার মোদী সরকার বলছে যে আমরা হাসিনার 41-এর যে রূপকল্প এটা এগিয়ে নেওয়ার জন্য আমরা সহযোগিতা করব। যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে আমাদের সাথে তাদের স্বামী স্ত্রী, এখানে তো পরিষ্কার সাবেক পররাষ্ট্রমন্ত্রী এই বক্তব্য দেন, যেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন যে এত কিছু দিয়েছে আপনারা আজীবন ভুলতে পারবেন না। তো এই জায়গা থেকে তো পরিষ্কার যে একজন আরেকজনে মানে এপিট ওপিটে জড়িয়ে আছে, এখানে কোনোভাবে ফার ফোকর নাই, কারণ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে। এখন আপনাকে বেছে নিতে হবে যে আপনি কার সাথে বন্ধুত্ব করবেন। আপনি একটি দলের সাথে বন্ধুত্ব করবেন, একটি ব্যক্তির সাথে বন্ধুত্ব করবেন, নাকি বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবেন। এটা ভারতের পলিসি মেকিংয়ে তাকে মানে নির্ধারণ করতে হবে। কারণ বাংলাদেশের জনগণ তো দাসত্ব বরণ করার জন্য তো একটি মহান স্বাধীনতার যুদ্ধ অবতীর্ণ হয়নি, কিংবা এত লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করি নাই। তো আজকে যেখানে আমার গণতন্ত্র নির্বাসিত, আমার অধিকার নির্বাসিত, আমার কথা বলার অধিকার নাই, আমার আইনের শাসন নাই, সেখানে আমি কেন আর একটি দল কিংবা মানুষের ভিতরে এখন এই আকাঙ্ক্ষা মানে এই কথাগুলো আসে কেন যে ভারত আমাদের গণতন্ত্রের পরিপন্থী হিসেবে কাজ করছে? আসলে এই কথাগুলো আসার পিছনে তো তাদের বক্তব্য, তাদের কার্যকলাপ, তাদের সরাসরি হস্তক্ষেপের বিষয়গুলো তো চলে আসছে। এখন আমেরিকাকে তারা বারবার করে বলে, কারণ আমেরিকা আপনার যে স্টেটমেন্ট দিয়েছেন কিছুদিন আগে, সেখানে কিন্তু তারা পরিষ্কারভাবে বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থা কি, সেখানে নির্বাচন অবস্থা কি, সেখানে বিরোধী দলের কি নেতাকর্মীকে কিভাবে দমন নিপীড়ন করা হচ্ছে, এটা তারা পর্যবেক্ষণ করে তারা একটা পর্যালোচনা দিয়েছেন, হ্যাঁ, প্রতিবেদন দিয়েছেন। এখন আপনি এই প্রতিবেদন কি একেবারে একদিনে তৈরি হয়েছে সেটা তো আপনি বলতে পারবেন। এর পিছনে দীর্ঘদিন তারা পর্যালোচনা করেছেন, পর্যবেক্ষণ করে 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 আজকে তারা একটা প্রতিবেদন তুলেছেন। সেটা ওনাদের ভালো লাগছে না, কারণ ওনাদের কথা যদি বলা হয় যে আপনারা যা করছেন সেটাই বল। আজকে দেখেন আপনি যে পত্রিকা খুলে দেখবেন যে বাংলাদেশ ব্যাংক থেকে 57 জন কর্মকর্তা চাকরি ছেড়ে দিয়েছেন। যেখানে ব্যাংকে চাকরি নেওয়ার জন্য মানুষ স্বপ্ন দেখত, কিংবা আমি বড় হয়ে কি হব, হয় ডাক্তার হব, নাহলে যদি আমি ব্যাংকার হতে পারি, এরকম আমাদের কিন্তু স্বপ্ন ছিল, ঠিক আছে, কিংবা জজ হব, ব্যারিস্টার হবো, এইসব স্বপ্ন ছিল। এখন মানুষ সেই স্বপ্ন থেকে সরে আসছে, কারণ এই ব্যাংকগুলো এখন দুর্নীতিতে ঢেকে গিয়েছে। দুর্নীতিগ্রস্ত মানুষের আপনার সেখানে ছত্রছায়া এখন গর্জে উঠেছে সবকিছু। আজকে আপনি যে সংসদে বললেন যে আগে তো শিক্ষিত মানুষেরা সংসদে যেত, এখন আতি নেতা পাতি নেতা সব সংসদে চলে যাচ্ছে, এবং তাদের শিক্ষাগত মান কি আছে সেটা বাংলাদেশের জনগণ খুব ভালোভাবে জানে। ঠিক একইভাবে ব্যাংক পাড়াগুলো কিন্তু একই অবস্থা। আজকে ব্যাংক বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক মানে প্রবেশ করতে পারবে না। কেন পারবে না? কি কারণে পারবে না? এবং তারা বলছে, বিবৃতি দিয়ে বলছে যে বিভিন্ন উন্নত দেশে তো কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকরা যেহেতু সব সময়, এখন তাদের উন্নত দেশের স্বচ্ছতা আপনারা সৃষ্টি করেন আগে বাংলাদেশে, তারপরে আপনার প্রতিবন্ধকতা করেন, তারপরে আপনারা নিষেধ। আপনাদের যেখানে বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরি হয়ে যায়, এবং সেই রিজার্ভ চুরির আলামত আপনারা যেখানে মানে বাংলাদেশ ব্যাংকের কর্ণধার গভর্নর যিনি, তিনি সেই রিজার্ভ চুরির আলামত চুরির সাথে সম্পৃক্ত থাকেন, যার যোগ্যতা নিয়ে প্রশ্ন তো আসে, সেই জায়গা থেকে আপনি উন্নত দেশের ব্যাখ্যা এখানে এসে দিলে তো হবে না। আজকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আজকে আপনার গাছপালা কেটে একটা ইট পাথরি নগরীতে পরিণত করা হচ্ছে বাংলাদেশকে, ইট পাথরি নগরীতে মানে দেশে পরিণত করা হচ্ছে, সব কিছু মিলায়। আজকে যেমন নদীমাতৃক বাংলাদেশ বলা হতো, আজকে সকল নদী খাল বিল এগুলো বন্ধ করে সেখানে প্রকল্প তৈরি করা হচ্ছে। সুন্দরবনে গাছপালা কেটে সেখানে প্রকল্প তৈরি করা হচ্ছে। তো আমাদের এই যে তাপমাত্রা, জলবায়ু, এগুলো পরিবর্তন তো এমনি এমনি হচ্ছে না, কারণ ওনাদের দুর্নীতি দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করার জন্য আজকের এই সকল অবনতিগুলো হচ্ছে।